আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কয়েকটা নিউজকে এক করে পড়ার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছর ক্ষমতায় আসার পরে থেকে তার যে টেরিফ ওয়ারটা করেছিলেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ইউজ করে সারা পৃথিবীর নানা দেশের সাথে তিনি বাণিজ্য সামঞ্জস্য আনার জন্যে টেরিফ ট্যাক্স আরোপ করেছিলেন। বাংলাদেশও তার বাইরে ছিল না। এবং আমরা দেখেছি ইউনুস সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 15টা বোয়িং বিমান 44,000 কোটি টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করেছে। অনেকগুলা জাহাজ ভর্তি করে গম, তেল, গ্যাস নানা কিছু নিয়ে আসছে। আমাদের যে পিটার হাস বলে যে রাষ্ট্রদূত ছিলেন, তার প্রতিষ্ঠান থেকে জাহাজের পর জাহাজ জ্বালানি তেল কিনে নিয়ে আসা হয়েছে এবং আগামী অনেক বছর ধরে জ্বালানি তেল কিনবে সেরকম একটা চুক্তিতে উপনীত হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে 6জন বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছেন, 3জন ট্রাম্পের পক্ষে ছিলেন। সুতরাং টেরিফ ওয়ার, যে টেরিফটা আরোপ করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করেছিল, সেই পলিসিগুলো এখন একদম প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টরা হলে তারা সুপ্রিম কোর্টের আদেশকে মেনে নিতেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ডিসগ্রেসফুল হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি হয়তোবা তার মতো করে নতুন করে হয়তোবা টেরিফটাকে সচল রাখার চেষ্টা করতে পারেন। কারণ তার এই সরকারে আসার পরে থেকে যত রকমের কাজ, সব কাজই হচ্ছে গিয়ে কীরকম টেরিফ নিয়ে, মেক আমেরিকা গ্রেট নিয়ে, নানা রকমের ট্যাক্সেশন পলিসি নিয়ে সুপ্রিমেসি প্রতিষ্ঠা করার চেষ্টা। এখন সুপ্রিম কোর্ট যেহেতু তার এগেনিস্টে গিয়েছে, এখন তার পক্ষে সেই কাজটা করা সম্ভব না। তিনি হয়তো নানা রকম শর্টকাট খুঁজে তার পলিসিটাকে তিনি হয়তো সচল রাখার চেষ্টা করতে পারেন। পৃথিবীর নানা দেশ থেকে এখন যে ট্যাক্সগুলো আমেরিকা কালেক্ট করেছে, সেই ট্যাক্সগুলো ফেরত নিয়ে আসার জন্য নানা রকম মামলা হবে সামনে। অনেক দেশ যে ট্রেড ডিলগুলো করেছে, সেই ডিলগুলো থেকে বেরিয়ে আসবে। যেমন বাংলাদেশ যে 15টা বিমান কিনবে বলছে, সেখানে বেরিয়ে আসতে সুযোগ আছে বাংলাদেশের যে পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে, সেগুলো দিয়ে যে ট্যাক্সটা মার্কিন যুক্তরাষ্ট্র কালেক্ট করেছে, সেগুলো বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ মামলা করতে পারে। পৃথিবীর নানা দেশ, অস্ট্রেলিয়া অলরেডি বলেছে তাদের কাছ থেকে যে $1 বিলিয়ন মতো যে ট্যাক্স কালেক্ট করা হয়েছে, সেটার জন্য তারা মার্কিন আদালতে মামলা করবে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গত 1 বছরে প্রায় $200 বিলিয়ন মতো ট্যাক্স কালেক্ট করেছে। এখন পৃথিবীর নানা দেশ এই ট্যাক্সগুলো ফেরত আনার জন্য নানা রকম চেষ্টা করতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেরিফ ওয়ার দিয়ে যে জিনিসটা শুরু করেছিলেন, সেটা মার্কিন সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের ফলে যেটা দেখা যাচ্ছে, প্রচণ্ড রকমের হুমকিতে পড়ে গেছে। আলটিমেটলি বিশাল একটা কেওস লেগে গেছে সিস্টেমের মধ্য দিয়ে। তাহলে যেটা দেখা যাচ্ছে, গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে রীতিনীতির বাইরে গেলে যেটা হয়, যদি এক নায়কতন্ত্র হয়ে ওঠার চেষ্টা করা হয়, তাহলে সমাজের মধ্যে কেওস তৈরি করে। পাওয়ারটা যদি ডিভাইডেড থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ারটা ডিভাইডেড, কংগ্রেসের সাথে আছে, প্রেসিডেন্টের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছে আছে, যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু একক ক্ষমতা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন, সেই জন্য সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে। আলটিমেটলি একটা টকঝোক লেগে গেছে। যদি এমন হতো যে হিটলারের মতো একটা দেশ হতো, যদি চীনের মতো একটা দেশ হতো, তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। সেই জন্যই বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত গণতান্ত্রিক দেশ, এবং এর সুফলটা সারা পৃথিবীর নানা দেশ থেকে মেধাবী লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তারা উৎকর্ষ সাধন করেছে। তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে এবং তারা পৃথিবীর মধ্যে নিজেদের আধিপত্য অনেক বছর ধরে কন্টিনিউ করছে এবং সামনে অনেক বছর কন্টিনিউ করবে। সুতরাং ইউএস সুপ্রিম কোর্টের এই যে ট্রাম্প টেরিফকে, গ্লোবাল টেরিফ যেটাকে, সেটাকে যে স্ট্রাইক ডাউন করলো, এটা ট্রাম্পের জন্য বিশাল একটা চপেটাঘাত। সারা পৃথিবীতে গত 1 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করেছে, সব কিছু ছিল এই টেরিফ ওয়ার ভিত্তিক। তাদের চীনকে কন্টেইন করা টেরিফ ওয়ার ভিত্তিক, তাদের যা ফরেন পলিসি সব কিছু ছিল টেরিফ ওয়ার ভিত্তিক। অস্ত্র কিনা, অস্ত্র বিক্রি করা, পোশাক কিনা, পোশাক বিক্রি করা, তাদের উৎপাদিত গ্যাসগুলা বিক্রি করা, তুলা বিক্রি করে, এগুলো সব ছিল এই টেরিফের উপর ভিত্তি করে। এখন সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটু বিপদে পড়ে গেছেন। সামনে কীভাবে তিনি সেটাকে হ্যান্ডেল করেন, কীভাবে তার বাকি 3 বছর যে ক্ষমতাটা আছে সেটাকে তিনি কীভাবে টেনে নিয়ে যান, সেটাও এখন দেখার বিষয়। আমরা শুনেছিলাম যে ভেনেজুয়েলাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনা করেছে তার বড় একটা কারণ ছিল হচ্ছে তেল নিয়ে। তার মধ্যবর্তী যে নির্বাচনটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সেখানে যাতে তেলের দামটা কম হয়, মার্কিন লোকজন যাতে রিপাবলিকানদের পক্ষে থাকে এবং তারা যাতে আবার নতুন করে নির্বাচিত হতে পারে, সেটার একটা বড় কারণ ছিল ভেনেজুয়েলাতে ইন্টারভেন্ট করে তেলগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা। এখন মার্কিন সুপ্রিম কোর্টের এই যে নতুন করে ইন্টারভেন করা, মার্কিন প্রেসিডেন্টের পলিসিগুলোকে মোটামুটি ভেঙে চুরে তছনছ করে দেয়, সেটার ফলটা মধ্যবর্তী নির্বাচনে কী হবে সেটাও ট্রাম্প প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। এই অবস্থায় আমাদেরকে আগামী কিছুদিন ওয়েট করতে হবে। জাইমা রহমান একটা কথা বলেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচাইতে পরিশ্রমী এবং নিষ্ঠাবান মানুষ। স্বাভাবিক, তিনি যেহেতু সন্তান, তিনি তারেক রহমানকে যত ঘনিষ্ঠভাবে দেখেছেন অন্য কারো ওই সুযোগটা হয়নি, এবং তিনি তারেক রহমানের যেরকম স্নেহ পেয়েছেন, আদর পেয়েছেন, অন্য কেউ সেটা পায়নি। সুতরাং তার কাছে তার বাবা শ্রেষ্ঠ হবেন, এবং বাংলাদেশও তারেক রহমানের কাছ থেকে জাইমা রহমানের মতোই আদর আপ্যায়ন পাক, জাইমা রহমানের মতো করেই আদর্শ হক পাক, জাইমা রহমানের মতো করেই বাংলাদেশটাও তিলে তিলে একটু একটু করে তারেক রহমান হাত দিয়ে অগ্রগামীর পথে, অগ্রগতির পথে এগিয়ে যাক। বিএনপির ম্যাক্সিমাম লোকজনই যারা যারা আছে বিএনপি দলের মধ্যে, তারা আমরা সবসময় শুনেছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা কি, বিএনপি হচ্ছে সুবিধাবাদীদের দল। এখানে সুবিধাভোগী লোকজনগুলো খুব সহজেই চেঞ্জ করে দলের মধ্যে ঢুকে যায়, আলটিমেটলি তারা যে কোনো সময় বের হয়ে যায়, আবার ঢুকে যায়, আবার বের হয়ে যায়। সো বিএনপি হচ্ছে অনেক ওপেন স্পেস, যেটার মধ্যে সুবিধাভোগী লোকজনগুলো ঢুকে আলটিমেটলি দলের এবং দেশের ক্ষতি করে। সেটা 75-এ হয়েছে, সেটা 90-তে হয়েছে, সেটা 2024-এও দেখা যাচ্ছে। তারা 24-এ গণ আন্দোলনের সুবিধাভোগী হচ্ছে বিএনপি, এখন বিএনপির মধ্যে লোকজনগুলো ঢুকে 24-এর বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছে। 90-তে গণ আন্দোলনের সুবিধাভোগী যেহেতু ক্ষমতায় আসছিল বিএনপি আবার 90-তে যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল, তারা 3 দলীয় জোটে যে ঐক্যর রূপরেখা ছিল সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 75-এ 15ই আগস্টে যে ক্ষমতার পালাবদল হয়েছিল সেখানে সবচেয়ে সুবিধাভোগী হচ্ছে বিএনপি, এবং যাদের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায়িত হয়েছিল তাদেরকে পরবর্তীতে তারা ফাঁসি দিয়ে আলটিমেটলি একাকার করে দিয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে বিএনপি সবসময় বাংলাদেশের সাথে যারা ত্যাগী নেতৃত্ব তাদের সাথে সুবিধাভোগীদের চাপের ফলে প্রতারণা দিয়েছে। সুবিধাভোগীরা বিএনপিকে লুটপাট করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে। এখন তারেক রহমান সুবিধাভোগী যে চক্রটা তার মন্ত্রী পরিষদের মাধ্যমে এমপি চক্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছেন, তারা বাংলাদেশকে লুটেপুটে খাবে, বিএনপিকে লুটেপুটে খাবে। আলটিমেটলি দায়রা নিতে হবে বিএনপিকে, তারেক রহমানকে। কেন ডক্টর তারেক রহমানের জিয়া পরিবারের বাংলাদেশে যেহেতু ডাইনেস্টি চলতেছে, তারেক রহমান দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি। সুতরাং তারেক রহমান যাকে যাকে ক্ষমতায়িত করেছেন তারা ক্ষমতায়িত হয়েছে, যাদেরকে তিনি মনোনয়ন দিয়েছেন তারা মনোনয়িত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে তারেক রহমান নিজের নেতৃত্বে, নিজের দোষের ফলে বিএনপি বাংলাদেশকে প্রতারণা দিচ্ছে, বাংলাদেশ বিএনপি তারা প্রতারিত হচ্ছে। এটা অতীত ইতিহাস থেকে আমরা দেখতে পাই একই রকম করে। সুতরাং জুলাইয়ের সাথে গাদ্দারি করে তারেক রহমান এবং তার বিএনপি নতুন করে বাংলাদেশের সাথে প্রতারণা করবে কিনা সেটা তারেক রহমানকে চিন্তা করতে হবে। জাইমা রহমান যে কথাটা বলেছে, সবচেয়ে পরিশ্রমী নিষ্ঠাবান মানুষ, আমরা তারেক রহমানকে বাংলাদেশের জন্য সেরকম করে দেখতে চাই। এখন তারেক রহমান তাকে সেভাবে দেখাতে পারবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে গত কিছুদিন আমরা যে কাজগুলো দেখেছি তার মন্ত্রী পরিষদ থেকে, সেগুলো আমাদেরকে হতাশ করেছে। র্যাবের ডিজি একটা কথা বলেছেন, আন্দোলনের নামে জনসাধারণের উপর আর জুলুম হতে দেব না। বেসিক্যালি সেনাবাহিনী যেহেতু ব্র্যাকে ফিরে যাবে, সুতরাং র্যাবকেই সেনাবাহিনীর জায়গাটা নিতে হবে। সুতরাং র্যাব যেহেতু অলরেডি কলঙ্কিত, ঘুমের আয়নাঘরের নানা কিছু নিয়ে কলঙ্কিত, সুতরাং র্যাব এতদিন ধরে তেমন করে অ্যাক্টিভ ছিল না। এখন র্যাবের নাম চেঞ্জ করে নতুন করে একটা নাম দেওয়ার কথা চলে আসছে, যেহেতু র্যাব ব্যর্থ হয়েছিল। এখন ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে নানারকম হুঙ্কার ধমকার দিতে হবে। তারা দেখা যাচ্ছে তারা আগের মতো করে, তারা গণতান্ত্রিক না হয়ে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তারা যদি আগের মতো যদি সেই খুন, গুম, রাহাজানি, হত্যা, আয়নাঘর সেই সংস্কৃতি চালু করে, তাহলে আলটিমেটলি বাংলাদেশ তো কিছুই অর্জন করেনি। র্যাবের ডিজের এই হুঙ্কারের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারাই সব কিছু করবে, তারাই লোকজনকে দমায়ে রাখবে, চুপ করে রাখবে, কণ্ঠ দমন করে রাখবে, এই কাজগুলো তারাই করবে, অন্য কাউকে সেটা করতে দেবে না। তারা যেহেতু শক্তিশালী সংগঠিত শক্তি,
তারা যেটা চাইবে সেটাই হবে। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি ডিজিএফআই বা আর্মি যেটা চেয়েছে সেটাই হয়েছে। পুলিশ 17 বছর বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, একটাই কারণ তারা সংগঠিত শক্তি, তারা রামের রাজত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। আইনের শাসন বলে কিছু ছিল না, সেটা ফ্যাসিজম ছিল। এদিকে খুব সুন্দর একটা কথা বলেছেন ঢাকা 14 থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আরমান। তিনি বলেছেন 6 মাস অন্তর অন্তর সরকারি বরাদ্দের হিসাব তিনি রায়ের মধ্য দিয়ে জনগণের কাছে তিনি উপস্থাপনা করবেন, জনগণের কাছে গিয়ে সেটা প্রেজেন্ট করবেন যে 6 মাসে যে সরকারি বরাদ্দ দিয়ে সেটা তিনি কীভাবে খরচ করেছেন। এখন জামাত খুব ভালো কিছু পলিসি নিয়েছে, যে পলিসিগুলো বাংলাদেশকে সুশাসন প্রতিষ্ঠা করার পথে এগিয়ে নিয়ে যাবে। যেমন একটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা তৈরি করা, একটা হচ্ছে সরকার থেকে কোনো প্লট না নেওয়া, আরেকটা হচ্ছে সরকার থেকে ফ্রি গাড়ি না নেওয়া। সুতরাং এই কাজগুলো এখন বিএনপিকেও করতে হচ্ছে। ছায়া মন্ত্রিসভা দিয়ে তারা মন্ত্রিসভার প্রত্যেকটা লোকের অ্যাগেনস্টে ছায়া মন্ত্রী দিবে, যার ফলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের কার্যক্রমকে তারা কী করবে, রিভিউর মধ্যে রাখতে পারবে এবং তারা জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করতে পারে। আবার ব্যারিস্টার আরমানের এই যে তার সরকারি বরাদ্দ প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, সেটাকে তিনি যে জনগণের মাঝে প্রকাশ করে দিবেন, জনগণের মতামত নেবেন, সেটাও গুড গভর্নেন্সের একটা এক্সাম্পল। তারেক রহমান তার সরকারের মধ্যে এই জিনিসটা প্রতিফলন দেখাতে পারেন। তার মন্ত্রী পরিষদের তার এমপি সমূহে সবাইকে যদি এই জিনিসটা বাধ্যতামূলক করে দেন। এদিকে বাণিজ্য মন্ত্রী একটা কথা বলেছেন, যে পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে তা দিয়ে বাজার মূল্য স্থিতিশীল রাখা সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার, ইউনিট সরকার বাংলাদেশের জন্য ভালো কিছু কাজ করে গেছে, রিজার্ভ বেশ বড় একটা পরিমাণ রেখে গিয়েছে, যেটা দিয়ে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য করতে পারবে। খাদ্যের এনাফ মজুদ রেখে গেছে, যেটা দিয়ে স্থিতিশীলতা বাংলাদেশে মেনটেন করার কথা। রোজাদারদের যাতে কষ্ট না হয় সেটার দিকে মনোযোগ এই সরকারটা দিতে পারবে। কিন্তু বাংলাদেশের সমাজে নানা অঙ্গনে 17 বছর যারা না খেয়েছিল, যারা চাঁদাবাজি মাস্তানি থেকে দূরে ছিল, তারা এখন হামলিয়ে পড়েছে আলটিমেটলি। যেটা হচ্ছে দ্রব্যমূল্য এখন লাগাম ছাড়া হয়ে গেছে, রোজাদারদের নাবিশ্বাস উঠছে। বাংলাদেশের সমাজে নানা অঙ্গন থেকে প্রতিরোধটা একটু একটু করে দানা বেঁধে উঠছে। এখন এই অবস্থায় আমরা তারেক রহমানের সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তিনি যাতে জাইমার রহমান যেভাবে বলেছেন যে পরিশ্রমী নিষ্ঠাবান মানুষ হিসেবে তিনি তার মন্ত্রণা পরিষদের তার দলের মধ্যে তিনি বাংলাদেশ কেন্দ্রিক, দেশপ্রেম কেন্দ্রিক, বাংলাদেশ এগিয়ে যাওয়ার দিকে যাতে হেঁটে যেতে পারে সে ব্যবস্থা কেন্দ্রিক তিনি একটা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন এবং দেশ এবং জনগণের যে কষ্টটা সেটা লাঘব করার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।